মানুষ কতটা নির্দয় হলে নিজের স্বামী, এককালীন ভালোবাসার মানুষটার দ্বিতীয় বিয়ের হলুদের অনুষ্ঠান দু চোখ মেলে দেখতে পারে আপা। তোমার কি বুকে একটুও ব্যথা হচ্ছে না? নিজেকে এমন পৈশাচিক দুঃখ দিয়ে কি মজা পাচ্ছ? চিত্রার চোখে মুখে উদ্বিগ্নতা, অথচ যাকে প্রশ্ন করা হলো তার ভেতর কোনো হোলদোল নেই। সে নির্লস তাকিয়ে আছে তার পাশের বিল্ডিংয়ের ছাদে। দারুণ সাজসজ্জা আর বিয়ের অনুষ্ঠানে মুখরিত সেই ছাদ। বরবেশে বসে থাকা মানুষটাও ভীষণ হেসে খেলেই সে নিজের বিয়ের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তা বোঝাই যাচ্ছে। চিত্রার সামনে দাঁড়ানো মানবী নিরুত্তর। চিত্রা অধৈর্য হলো, কিছুটা বিরক্তি কণ্ঠেই বলল, চাঁদ আপা, এখন ভর সন্ধ্যাবেলা, চারপাশে কুয়াশার ছড়াছড়ি, এ অবস্থায় কেবল পাতলা একটা শাড়ি জড়িয়ে আছো শরীরে। শরীরটার এত অযত্ন করছো কেন? যার মন সাথে নেই তার শরীরের যত্ন দিয়ে কী হবে চিতাবাঘ? মৃত মনের মানুষকে ওসব ছুতে পারে না। চিত্রা থমকে গেল। ততক্ষণে তার চাঁদনি আপার চোখ বেয়ে এক ফোঁটা মুক্তোর দানার মতো অশ্রু গড়িয়ে পড়ল। চিত্রা বড্ড নাজুক ধরনের মেয়ে, কারো কান্না তার সহ্য হয় না। তার উপর যদি মানুষটা প্রিয় হয় তবে তো হলোই। চাঁদনি আপার কান্না দেখে কেঁদে দিল মেয়েটাও, হাওমাও করে কেঁদে উঠে বলল, আমি কষ্ট পাচ্ছি আপা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। শাহাদাত ভাই কেন তোমারে বুঝলো না? ছোট বোনের কান্না দেখে চমকে গেল চাঁদনি। তাড়াতাড়ি বোনকে বুকে জড়িয়ে আহ্লাদি কণ্ঠে বলল, কাঁদছিস কেন পাগড়ি? প্রেমে পড়লেও একটু কষ্ট পেতেই হয়। কষ্ট যদি সহ্য করতে নাই পারলাম তবে কেমন ভালোবাসলাম বলতো? চাঁদনি আপার ছোট্ট কথায় চিত্রা মনে তোলপাড় করে ঝড় তুলল। প্রেমে পড়লে কষ্ট পেতেই হবে। প্রেম অনুভূতিটা এত সুন্দর, তবে কষ্ট কেন পেতে হবে? চাঁদনি আপা আর একটু শক্ত হাতে জড়িয়ে রাখলো তার বোনটাকে। দৃষ্টি তার সেই পাশের ছাদটাতেই। লোকটা কি সুন্দর হেসে খেলেই না বিয়ে করছে, অথচ এদিকে যে একটা মেয়ে জিন্দা লাশ হয়ে যাচ্ছে সে খবর কি লোকটার আছে? চিত্রাও বোনের বুক থেকে মুখ তুলল, বেশ ফিসফিসিয়ে বলল, আপা, তোমাদের বিয়ের খবর না কেউ জানলো আর না এমন বিচ্ছেদের কথা কেউ জানবে। তুমি একটু স্বার্থপর হতে পারলে না আপা? জানিয়ে দিতে তোমার আর শাহাদাত ভাইয়ের এত বছরের সম্পর্কের কথা। 8টা বছর তো মুখের কথা না। সে বিদেশ যাবে বলে তোমাকে বিয়েও করে গেল, অথচ বিদেশের হাওয়া গায়ে লাগতেই তুমি এমন অপছন্দের হয়ে গেলে। ভালোবাসা এতটা ফ্যাকাশে হয়ে গেল? বোকা বোকা কথা বলিস না চিতাবাঘ। 8 বছর ভালোবেসেছে বলে আমার তার সাথে চিরজীবন থাকতে হবে এমনটা কোথাও লেখা নেই, তাই না? ভালোবাসতে যেহেতু পেরেছি, তবে দু চোখ মেলা তার সুখও আমি দেখতে পারবো। কাঁদিস না, এক জীবনে সব পেয়ে গেলে তো জীবনের মজা নেই, তাই না বল? কিছুটা না হয় থাক অপ্রাপ্তি। অথচ তুমি তো তার অথচ তুমি তো তার জন্য জীবনের 28টা বসন্ত অপেক্ষা করলে। সেটা অপেক্ষায় সবসময় মিষ্টি কেন হতে হবে চিতাবাঘ? কখনো কখনো অপেক্ষা তিতে হোক, পানসে হোক, রংহীন হোক, কিছু প্রেমের উত্তাপ থাক। চিত্রা মহাবিরক্ত হলো। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে আপার জন্য, অথচ আপা নিজেই নিজের প্রতি কত নির্দয়। চিত্রার আর সাহস হলো না এই বিচ্ছেদের গল্প দেখার। সে দ্রুত ছাদ পেরিয়ে চলে গেল নিজেদের ফ্ল্যাটে। ছাদে দাঁড়িয়ে থাকা চাঁদনি তা দেখে হাসলো। 18 বছরের বোকা মেয়েটা কেমন আবেগে কেঁদে কেঁদে ভাসাচ্ছে বোনের কথা ভেবে। এই মেয়েটার জীবনে কখনো এমন দিন না আসুক, মেয়েটা যে সহ্য করতে পারবে না। চাঁদনি চোখ বন্ধ করলো। তার কাঁধ গলিয়ে পড়ে থাকা নীল রঙের জামদানি শাড়ি আঁচলটা তখন বাধাহীন উঠছে। শীতের কনকনে ঠান্ডা বাতাসে চাঁদনি কেঁপে কেঁপে উঠল। চোখে ভেসে উঠল কত সুখের স্মৃতি। যেই মানুষটাকে 20 বছর বয়সে খুব যত্নে বুকে এঁটেছিল তাকে সে চাইলেও মুছতে পারবে না, কিন্তু মানুষটা তাকে মুছে ফেলেছে নিঃসংকোচে। বিবেকেও বাঁধেনি, হৃদয়েও না, অথচ সেই মানুষটা প্রিয় রংটাই শরীরে জড়িয়ে আছে আজ। ভালোবাসার মানুষটা সুখ দেখতেও ভালো লাগে, এটা কি আর আবেগীয় চিত্রা বুঝবে? আরে পাশের ছাদে দেখি নীল জ্যোৎস্নার হাট, ব্যাপার কি? রাতে বিরাতে চাঁদের এমন সৌন্দর্যতার কারণ কি? চাঁদনি নিজের ব্যক্তিগত সময়টায় অন্য কারো হস্তক্ষেপে ভুরু কুঁচকালো। ঘাড় ঘুরিয়ে তার পেছনের দিকে তাকাতেই গোলাপের ন্যায় সুদর্শন এক ছেলে চোখে পড়ল।
মেয়েটাকে দেখেই সে হতবাক হলো, কিছুটা বিস্ময় নিয়ে বলল, মৃন্ময়, তুমি এভাবে কথা বললে? হ্যাঁ, চাঁদনির প্রশ্নে বিপরীত মিন্ময় নামে ছেলেটা ভীষণ আদুরে এক চিলতে হাসি দিল। কোকড়া কোকড়া চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আমি না, আমার অসভ্য মুখটা বলছে। সিনিয়র আপু দেখলেই এই বিয়াদবটা আমার কথা শোন না, ঠুসঠাস বেফাস বলে ফেলে। ইন্দুবালা। চাঁদনি বেশ বিরক্ত হলো মিন্ময়ের কথায়, কিছুটা ধমকেই বলল, তোমাকে না বলেছি এসব অদ্ভুত নামে ডাকবে না আমাকে? তোমার থেকে ঠিক 4 বছরের বড় আমি। আমাকে যেখানে তোমার আপু ডাকা উচিত, সম্মান করা উচিত, সেখানে তুমি আমাকে নাম ধরে ডাকছো? এত বেয়াদব কেন তুমি? সব আমার অসভ্য মুখের দোষ ইন্দুবালা। আর ইন্দুবালা নামটা কই অদ্ভুত। ইন্দুবালার ভাতের হোটেল নামের একটা উপন্যাস আছে, তো জানেন না? কবি লিখেছেন ইন্দুবালার ভাতের হোটেল, আর আমি লিখবো ইন্দুবালার রাগের হোটেল। সুন্দর হবে না? দিন দিন বেয়াদব হচ্ছ। যাও, তোমার বাইয়ের ওইখানে গায়ে হলুদ হচ্ছে, আর তুমি এখানে কি করছো? যাও ওখানে। আপনার পরিবারের এখানে অনুষ্ঠানে এসেছে, আর আপনি ওখানে ছাদে এমন সেজেগুজে দাঁড়িয়ে আছেন কেন? ওহো, সাজতে বেশি সময় নিয়েছিলেন নাকি? সেজন্য তারা আনেনি? আসুন এখান থেকে একটা লাফ দিয়ে আমার কোলে, ও সরি, আমাদের ছাদে চলে আসুন। চাঁদনি মিন্ময়ের দিকে তাকালো। এমনিতে তার মন খারাপ, তার উপর মেজাজ বিগড়ে দিতে এই ছেলেটা চলে এসেছে। বিরক্তিতে তেতো হয়ে উঠল তার ভেতর। সে মুখ দিয়ে অসহ্য রকমের একটা শব্দ করে হনহনিয়ে নেমে গেল ছাদ থেকে। তা দেখে খিলখিল করে হাসল মিন্ময়। সিনিয়রদের সাথে হেয়ালি করতে যে এত মজা এই ইন্দুবালাকে না দেখলে সে জানতই না। কঠিন রাগি রাগি মেয়েটা কেমন একটুতেই ফুঁসে ওঠে। মিন্ময়ের বড্ড ভালো লাগে। এসব ভাবনার মাঝেই পেছন থেকে মিন্ময়ের ডাক আসতেই সে ছুটে সেখানে চলে গেল। তার বেশ কাজ আছে, আজ তার বড় ভাইয়ের গায়ে হলুদ, সব দায়িত্ব তো তার উপরই। পড়ার টেবিল গম্ভীর মুখে বসে আছে বাহার ভাই। তার সামনে চিত্রা বারংবার একটা অঙ্ক ভুল করছে, আর বাহার ভাই চুপচাপ সেটা দেখে চলছে। এক পর্যায়ে চিত্রা অধৈর্য হয়ে লেখা থামিয়ে দিল। ছোট ফুলিয়ে চোখ গোল গোল করে তাকালো বাহার ভাইয়ের দিকে, আহ্লাদি স্বরে বলল, বাহার ভাই, হচ্ছে না তো? এটা কি মাস? নিজের কথার বিপরীতে বাহারের অদ্ভুত প্রশ্ন শুনে কপাল কুঁচকালো চিত্রা। আনমনেই বলল, হ্যাঁ, এটা কি মাস? বাহারের কণ্ঠে আগের মতোই গম্ভীরতা। চিত্রা ঝটপট উত্তর দিল, ডিসেম্বর। জানেন না এটা? জানবেন কিভাবে? সারাদিন চোখে মুখে রাগ লেপ্টে রাখলে আর কিছু কি পড়বে চোখে? পড়বে না। ডিসেম্বরের কত তারিখ? চিত্রা এবার নড়ে চড়ে বসলো। বাহার ভাই অহেতুক কথার লোক না, যেহেতু সে জিজ্ঞেস করছে তার মানে কোনো জরুরি কিছু। কিন্তু কি আছে, আজকে কি কোনো বিশেষ দিন? কই, চিত্রার তো মনে পড়ছে না। তার তো পড়া বাদে পৃথিবীর সব কথাই মনে থাকে। তাহলে আজকের দিনটা গুরুতর কথা তার মনে পড়ছে না কেন? চিত্রা মুহূর্তেই দাঁড়িয়ে গেল, ছোট্ট স্বরে বলল, আজ ডিসেম্বরের 17 তারিখ, বৃহস্পতিবার, রাত 7:30 বাজছে। কিন্তু কেন জিজ্ঞেস করছেন? প্রশ্নটা করছে ঠিক, কিন্তু উত্তর শোনার অপেক্ষা করলো না সে, বরং খুব দ্রুতই টেবিলের সাথে লাগোয়া ক্যালেন্ডারের কাছে ছুটে গেল। তারিখটা বারবার ঘুরিয়ে দেখলো, কই, সে তো এখনো লাল কালি দিয়ে দাগ দেয়নি। বিশেষ কোনো দিন হলে তো দাগ দিয়েই রাখতই। তাহলে বাহার ভাই এত করে জিজ্ঞেস করছে কেন? চিত্রা আবার ব্যস্ত পায়ে ছুটে এসে চেয়ারে বসলো, আগ্রহী কণ্ঠে বলল, 17 তারিখই তো। আজ তো কোনো বিশেষ দিন না বাহার ভাই, তবে জিজ্ঞেস করলেন যে? চিত্রার প্রশ্নটা করতে দেরি, অথচ তার ফর্সা হাতটাতে কাঠের স্কিলের বাড়ি পড়তে দেরি হলো না। তাও একটা না, পরপর দুটোর প্রহার করলো। চিত্রা হতবম্ব বিস্মিত চোখে কেবল তাকিয়েই রইল। তার মস্তিষ্কে তখনও ব্যাপারটা বোধগম্য হলো না। বাহার ভাই তাকে মারলো কেন? কিন্তু কষ্ট করে চিত্রাকে মারের রহস্য বের করতে হলো না। তার আগেই বাহার বেশ উচ্চকণ্ঠেই বলে উঠল, তোমাকে তারিখ জিজ্ঞেস করেছি, আর তুমি চলে গেছো বিশেষ দিন খুঁজতে। অথচ আর 3-4 মাস পর যে তোমার বোর্ড পরীক্ষা, তা তোমার
মাথাতেই নেই? কি অদ্ভুত! ফেল তো করবেই, সাথে আমার মান ইজ্জত ডুবাবে। খাতায় বড় বড় ডিম নিয়ে আসবে, তারপর সবাই আমাকে বলবে, ওই যে দেখ, খাতায় ডিম পাওয়া চিত্রার টিচার যাচ্ছে। তাই না? এটাই চাচ্ছ তুমি? এলাকায় আমার নাম খারাপ করতে চাই না। চিত্রার চোখে তখন অভিমানী অশ্রু হানা দিল। সে আর কিছু না বলে চোখ মুখ ফুলিয়ে বইয়ের দিকে দৃষ্টি দিল। বাহার ভাই এটা সবসময় বেশি বেশি করে। আজকে বাড়ির সবাই শাহাদাত ভাইয়ের গায়ের হলুদের অনুষ্ঠানে গিয়েছে, কই সে তো গেল না। একমাত্র বাহার ভাই রাগ করবে ভেবেই তো যায়নি। তাছাড়া অবশ্য চাঁদনি আপার কথা ভেবেও সে যায়নি। কিন্তু সে যাই হোক, প্রথম কারণ তো বাহার ভাই। কিন্তু লোকটা তা বুঝলো তো। ঠিক 5 মিনিট খুব নীরবে অতিবাহিত হলো। দুষ্ট চিত্রা দুষ্টুমি করলো না। ভাব এমন যে খুব বেশি মনোযোগ দিয়ে ফেলেছে পড়ার টেবিলে। বাহারও চুপ করে চিত্রার মতিগতি বোঝার চেষ্টা করছে। মেয়েটা বোধ হয় বেশি ব্যথা পেয়েছে, না হয়তো এমন চুপ করে থাকার পাত্রী সে না। তার মাঝেই বাহির থেকে তুমুল শব্দের গান ভেসে এলো। নীরব চিত্রাকে মুহূর্তেই সবর করে দিল। সে সুন্দর 2 হাত ঝাঁকাতে ঝাঁকাতে গাইতে শুরু করলো। दिलबर दिलबर हो दिलबर दिलबर। বাহার হতাশার শ্বাস ফেলল, কপাল চাপড়ে বলে উঠল, একটা কথা আছে না, ময়লা যায় না ধুইলে, স্বভাব যায় না মরলে। ঠিক সেই মুহূর্তে পাশের রুম থেকে বেশ শব্দ করেই কিছু পড়ার শব্দ হলো। চিত্রা আচমকায় থমকে গেল। মাথায় খেলে গেল চাঁদনি আপার কথা। কোনো অঘটন হলো না তো? গম্ভীর রাত, রাতের রূপালি ছোঁয়া বাতায়নের কোল ঘেঁষে লুটোপুটি খাচ্ছে মেঝেতে। রুমটা আধারে নিমজ্জিত, একেবারে আধারও বলা যায় না। কিছুটা আলো জানালার ঝাপসা কাচ বেয়ে লুকিয়ে এসে রুমটার খানিকটা আধার হালকা করার প্রচেষ্টা চালিয়েছে। জানালার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে পুরুষ অবয়ব। কণ্ঠ ছেড়ে তার গান ভেসে এলো। কেউ রাখে মন, কেউ ভাঙে মন, মিলে না হিসাব। আরে কেউ ভাঙে মন, কেউ রাখে মন, মিলে না হিসাব। কারো মনেরই অভাব, কারো মন ভাঙার স্বভাব। পুরুষ অবয়বটার কিঞ্চিত দূরে হাঁটু মুড়ে বসে আছে একটা নারী দেহ। পিঠ গলিয়ে যাওয়া তার শাড়ির আঁচল গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। মিনিটে মিনিটে কেঁপে উঠছে সেই কোমল দেহখানা। তার কিছুটা দূরেই চিত্রা বিরস অসহায় মুখে বসে আছে। বড় বোনের কান্নাটা যে তার ভীষণ কষ্টের, কারণ সে কথা তো সবারই জানা। বাহার ভাই গান থামালেন। গগন বক্ষে থাকা হাসি খুশি চাঁদের দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠেই নারী চাঁদকে প্রশ্ন করলেন, চাঁদ, কাঁদলেই কি প্রেমিক ফিরে? যদি ফিরে আসে তবে তোমাকে আমি কাঁদতে বারণ করব না, আর যদি না ফিরে তবে অবশ্যই বোকামি বন্ধ করতে বলবো। বাহার ভাইয়ের ছোট বাক্যটায় মেয়েটার কান্নার দাপট কমিয়ে দিল। এতক্ষণ কান্নার মিহি স্বর পাওয়া গেলেও এখন সবটাই নিশ্চুপ। একেবারেই সে কান্না বন্ধ করেনি। তা না দেখেও বোঝা যাচ্ছে মন ভাঙ্গার আর্তনাদ কি কথার মলম কমাতে পারে। তবে আগের চেয়ে কমে গিয়েছে কান্নার স্রোত। বাহার ভাই কণ্ঠ আগের ন্যায় রেখেই বললেন, তোমার ঘরে শব্দ হওয়াতে চিত্রা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আমি পাইনি। যে মেয়েটা জীবনের 28টা বছর পার করেছে সে জানে জীবন কত মূল্যবান। আমার মতে ছেলেদের তুলনায় মেয়েদের জীবনটা 1 অংশ হলেও বেশি কঠিন এ দেশে। যে দেশ মেয়েদের বোঝা মনে করে, সে দেশে একটা মেয়ের 28 বছরের জীবনটা নির্দ্বিধায় বহু সংগ্রামের পর প্রাপ্তি। আর একটা সংগ্রামী মেয়ে কখনোই এত সুন্দর জীবন 2 আনার প্রেমিকের জন্য নষ্ট করবে না, তা আমার জানা ছিল। চিত্রা তাকালো বাহার ভাইয়ের দিকে। লোকটার শার্টের বোতাম খোলা, চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে কালচে দাগ আর পোড়া ঠোঁট। কেমন অগোছালো ভঙ্গি তার, অথচ সেই অগোছালো মানুষটা কত সুন্দর করেই না কথা বলে। চাঁদনি আপার কান্নাও ততক্ষণে থেমে গিয়েছে। কণ্ঠস্বরেরও ভীষণ বাজে অবস্থা, তবুও ভীষণ করুণ স্বরে মেয়েটা বলল, বাহার ভাই,
ভালোই তো বেসেছিলাম, ভুল তো কিছু করিনি, তবে কিসের শাস্তি পেলাম? ভুল মানুষকে ভালোবাসার শাস্তি পেলে। তুমি তুমি বুদ্ধিমতী, আশা করি ব্যথা ভুলে উঠে দাঁড়াবে। আর এই যে কাঁদছো, সেটা আদার ঘরেই রাখবে। যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে, সে জেনেই গেছে যে তুমি তাকে ছাড়া প্রচুর ভেঙে পড়বে, তবুও তো সে গিয়েছে, তাই না? সে তোমার চোখের জলের মূল্য দিলে কি যেত? তাহলে কেন কাঁদবে তার সামনে? তাকে কেন বুঝতে দিবে তুমি দুর্বল? আকাশের চাঁদ হাজারো তারার ভিড়ে থাকে, কিন্তু বলার সময় আমরা বলি সে একা, কিন্তু কখনো বলেছি সে দুর্বল? তাহলে মানুষ, চাঁদ কেন দুর্বল হবে? কোনো একদিন চাঁদের নির্মমতার গল্প শুনব। আজ না হয় চাঁদ শোকে ডুবে থাকুক। কান্না করা ভালো, কষ্ট কমে যায়, কাঁদো, তবে সেটা যেন ঘরের বাহিরে না পৌঁছায়। কেমন? গ্লাসটা ভেঙেছিলে কেন? কষ্ট কমানোর জন্য, তাই তো? তবে কমাও, সব ভাঙো, কিন্তু মনটাকে ভাঙতে দিও না। আমি যাই তাহলে। চাঁদনি উঠে দাঁড়ালো। দিন দুনিয়ার কথা না ভেবে ছুটে গিয়ে আকস্মিকভাবে জড়িয়ে ধরল বাহারকে। চিত্রাও কিছুটা চমকে গেল। চাঁদ আপা যে নিজের মাঝে নেই সেটা সে জানে, তবুও তার কষ্ট হচ্ছে। বাহার বাই যে তার কষ্ট হওয়াটা তো স্বাভাবিক, কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে এই রাগী বাহার চেনহের হাত রাখলো চাঁদনি আপার মাথার পেছনে, আদুরে কণ্ঠে বলল, কেঁদো না চাঁদ, আমরা আছি তো। চিন্তা কিসের তোমার? মনে রেখো, তোমার সাথে আর কেউ থাক বা না থাক, তোমার এই বাহার ভাই আছে। চিত্রা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বাহার বাইয়ের দিকে। লোকটাকে যত দেখে ততই মুগ্ধ হয় সে। এই মুগ্ধতার শেষ কোথায়? বেশ বেলা করে ঘুম ভাঙল চিত্রার। বেলাটা যে দিনের অর্ধবেলা হয়ে গেছে সে খবর কি তার আছে? চোখে মুখে রোদ আদুরে চুম্বন দিতেই তার হুঁশ হলো। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই চক্ষু ছানা বড়া। বিস্ময়ে কিছুটা চিৎকার দিয়েই বলল, বেলা 3টে বেজে গেল, অথচ কেউ আমায় ডাক দিল না। এটা কি আমার বাড়ি নাকি অন্য কোথাও চলে এসেছি? রুমের চারপাশে চোখ ঘুরিয়ে দেখল, না, এটা তো তারই ঘর, তারই বাড়ি। তবে কেউ তাকে ডাকলো না কেন? এই বাড়িতে এত বেলা অবধি ঘুমানো তো অসম্ভব। চিত্রা নিজের কোমর সমান চুলের গোছাটা মুড়িয়ে হেয়ার স্টিক দিয়ে বেঁধে নিল। হালকা বাদামি আর কালোর মিশেল চুলগুলো রোদের আলোয় চিলিক দিয়ে উঠছে। চিত্রা বিরাট এক হামি দিল। কাল রাতে চাঁদ আপার চিন্তায় তার ঘুমোই হয়নি। তার উপর পাশের বাড়িতে উচ্চস্বরে বক্স তাকে বিরক্ত করে তুলছিল। বাড়ির মানুষ ফেরার পর প্রায় শেষ রাতের দিকে সে ঘুমিয়েছিল, তাই হয়তো টেরই পায়নি। চিত্রা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দৈনন্দিন রুটিন অনুযায়ী রুমের উত্তর দিকের জানালা দিয়ে উকি দিল। ঘুম মাখানো কণ্ঠে খানিক চেঁচিয়ে বলল, ও টুনির মা, কই রে তুই? চিত্রাদের জানালার মুখোমুখি একতলা বিশিষ্ট বাড়ি থেকে একটা শ্যামলা বর্ণা মেয়ে উকি দিয়ে ফিসলে হাসলো, ঠাট্টা করে বলল, ভোর হলো নাকি চিতাবাঘের? ভোর হয়েছে ভেবেই উঠেছিলাম। ও মা, উঠে দেখি এটা যে ভোর না, এটা ভর দুপুর। মেয়েটা চিত্রার কথা শুনে খিলখিল করে হেসে উঠল। মেয়েটা চিত্রার প্রাণপ্রিয় বান্ধবী বনফুল। নামটাও অদ্ভুত, কিন্তু বাহারবাই খুব আদর করে নাকি এই নামটা রেখেছেন। বনফুল বাহারবাইয়ের ছোট বোন, আর চিত্রা ভীষণ কাছের লোক। দুই বান্ধবীর আড্ডা জমে ওঠার আগেই চিলেকোঠায় ঘর থেকে বাহারের রাশভারী কণ্ঠের ধমক ভেসে এলো, এই, তোরা চিৎকার করে পাড়া মাথায় তুলেছিস কেন? তোদের জন্য কি শান্তিতে থাকতে পারবো না? বনফুল, যা ঘরে গিয়ে তাড়াতাড়ি গোসল কর। বেলা 3টা বাজে, আর তুই গোসল ছাড়া ঘুরে বেড়াচ্ছিস? আর চিত্রা, তুমি তো সব কিছুর ঊর্ধ্বে। একটা এইচএসসি ক্যান্ডিডেট কিভাবে 3টে বাজে ঘুম থেকে ওঠে, আমি ভেবেই অবাক হচ্ছি। যাও গিয়ে ফ্রেশ হও, কানের মাথা খেও না। বনফুল আর চিত্রা দুজনে মুখ ভেঙচি কাটলো। লোকটা সব সময় বেশি বেশি করে। চিত্রা ধূপধাপ পায়ে রুম থেকে বেরুলো। মা মা চিৎকার করেই ডাইনিংয়ের টেবিলের সামনে হাজির হলো। এ কি অবস্থা? রান্নাঘরে আজ বাড়ির মহিলা মহল নেই কেন? এ কি অবাক কাণ্ড! আজ তো শুক্রবার।
মায়ের কলেজ নেই, তুহিন ভাইয়ের ভার্সিটি নেই, ছোট মার তো রান্নাঘরেই থাকার কথা, বড় মায়ের তো ডেকে বাড়ি মাথায় তোলার কথা, অথচ কেউ নেই। বাবা, ভাইয়া, চেরি, বড় আব্বু কেউ নেই। কি অদ্ভুত! চিত্রার ভাবনার মাঝে পেছন থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো। বেশ গম্ভীর মেয়েলি কণ্ঠটা বলে উঠল। চিতাবাঘ মাত্রই উঠেছিস? চিত্রা পেছনে তাকালো। স্বাভাবিক চাঁদ আপাকে দেখে কিছুটা অবাক হয়েই মাথা দুলালো। চাঁদনি স্ফীত হাসলো, কোমল কণ্ঠে বলল, ওরা সবাই মিলে বিয়ে খেতে গেছে। আমি, ওহি, চেরি আর তুই বাসায় তাই রান্না করিনি। আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে আজ পেট পুড়ে খাবো, কি বলিস? যা দ্রুত গিয়ে গোসল করে আয়। আর হ্যাঁ, বনফুলকেও বল রেডি হতে, ওটাকেও নিয়ে যাব। যা। চিত্রা ভেতরে ভেতর তুমুল বিস্মিত হলেও প্রকাশ করল না। দ্রুত ছুটে গেল নিজের ঘরে। হাঁক ছেড়ে ডাকলো বনফুলকে। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। জীবনে বাঁচতে হলে কোনো নির্দিষ্ট একটা মানুষ যে জীবনে থাকতেই হবে এমন কোনো কথা নেই। ওই নির্দিষ্ট একজন ছাড়াও পৃথিবীর অনেক বড় আর বাঁচাও যায়। কেবল ভালো থাকা আর হয় না, বেঁচে যে থাকতে পারে সেটাই অনেক। ভালোটা থাকাটা তেমন গুরুত্বপূর্ণ না। ধানমন্ডির বিলাসবহুল এক রেস্টুরেন্টের আলিশান সোফায় বসে আছে ওহি, চিত্রা, চেরি, চাঁদনি, বনফুল। বেশ জমিয়ে তারা আড্ডা দিচ্ছে সবাই। কেবল ওহি বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে। মেয়েটা এত পড়ুয়া, এত পড়াশোনা মানুষ কিভাবে করে তার মাথায় আসে না চিত্রার। আর ওহি এত পড়ে বলেই চিত্রা তাকে তেমন পছন্দ করে না। বাড়ির সবাই কেবল তাকে ওহির মতন হতে বলে। অচঞ্চল, ভদ্র, ঠান্ডা পড়ুকে মেয়ে। কিন্তু সবাই যদি এরকম হয় তবে পৃথিবী আর সুন্দর থাকবে? সব তো ওহিময় হয়ে যাবে। অথচ চিত্রার এই কথা বুঝতে চায় না কেউ। ওহির ভীষণ ধ্যান তার হাতের বইটার মাঝে, মাইন্ড রিডার নামের একটি বই। যেহেতু সে সাইকোলজির স্টুডেন্ট, তাই সে এসব বই নিয়ে বেশি গবেষণা করে। ওর ধ্যান জ্ঞান যেন বই আর বই। হুট করে ওহির বাঁ হাতের তালুতে ছোট ছোট শীতল হাতের ছোঁয়া পেল। মুহূর্তেই চমকে গেল ওহি। বিস্মিত দৃষ্টি হাতের দিকে ঘুরতেই দেখে একজোড়া ছোট আদুরে চোখ তার দিকে তাকিয়ে আছে। ওহি চমকালো, অবাক কণ্ঠে বলল, এই বাবু, তুমি কে? বাচ্চাটা আধো আধো কণ্ঠে মিষ্টি করে উত্তর দিল, আইসক্রিমটা দিবে আমায়? তুমি তো তবে খাবে না। ওহি নিজের সামনে থাকা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটার দিকে তাকালো। বাচ্চাটার আদুরে মুখের দিকে তাকিয়ে সে আর না করতে পারল না, বরং মিষ্টি হেসে বলল, তুমি খাবে? দাও। কথাটা বলেই বাচ্চাটা দুই হাত মেলে দিল। ততক্ষণে চিত্রা, চাঁদনি, 6 বছরের চেরি ও বনফুল উৎসাহী চোখে বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। কি মিষ্টি ও আদরের চোখ মুখ! ওহি আইসক্রিমের বাটিটা এগিয়ে দিল বাচ্চাটার দিকে। বাচ্চাটার সাবধানী হাতে সেটা ধরতেই কোথা থেকে এক পুরুষ ছুটে এলো। কিছুটা ধমক দিয়েই বলল, হুমু, তুমি পচা কাজ করছো কেন? আন্টির আইসক্রিম আন্টিকে ফিরিয়ে দাও। সবাই ছেলেটার দিকে তাকালো। প্রাপ্তবয়স্ক পুরুষই বলা যায়। সাদা ধবধবে গায়ের রং, নাক মুখ সুন্দর, দেখতে এক কথায় অসাধারণ বলা যায় নির্দ্বিধায়। ছেলেটা এগিয়ে এসে বাচ্চাটার হাত থেকে আইসক্রিমের বাটিটা নেওয়ার চেষ্টা করতে কেঁদে দিল বাচ্চাটা। ঠোঁট ফুলিয়ে অস্পষ্ট স্বরে বলল, পাপা তুমি পতা, তুমি আইসক্রিম দাওনি। হুমুর কথায় ছেলেটার চোখ ছোট ছোট করে আর একটা ধমক দেওয়ার আগেই উঠে দাঁড়ালো ওহি। বেশ বিরক্ত কণ্ঠে বলল, অদ্ভুত তো, বাচ্চাটা কি আদরে! ওকে ধমক দিতে বুকে বাঁধে না আপনার? কি পাষাণ! ছেলেটা অবাক চোখে ওহির দিকে তাকালো, কপাল কুঁচকে বলল, আমার মেয়ে, ধমক দিব আদর করব সেটা আমার ব্যাপার। আপনি কে এসব বলার? ধমক দিবেন কেন? এত সুন্দর বাচ্চাকে কারো ধমক দিতে মন চায়? কি আজব! আরে, আপনি ঝগড়া করছেন কেন ম্যাডাম? কি আমি ঝগড়া করছি? পাজি লোক! একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, আবার আমাকে বলছে আমি নাকি ঝগড়া করছি। ওহি রীতিমতো রেগে গিয়েছে। তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে চিত্রারাও। ছেলেটা আর কিছু বলল না। মেনু কার্ড থেকে আইসক্রিমের দামটা দেখে 1000 টাকার দুটি নোট ওইর হাতে দড়িয়ে দিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল।
মুচকি হেসে বলল, নেন ভদ্রনারী, আইসক্রিমের দাম। আকস্মিক ঘটনার ওহি হা হয়ে গেছে। ছেলেটা তাকে অপমান করলো, টাকার গরম দেখালো, রাগে তার চোখ মুখ লাল হয়ে গেল, শরীর কাঁপা শুরু করলো, দাঁত কিরমির করে বলল, তোমরা কিছু বলবে না? আপা, চিত্রা, কিছু বললে না তোমরা ছেলেটাকে? এত বেয়াদব ছেলে। চিত্রা হা করে থাকা মুখটা বন্ধ করলো, দ্রুত উঠে দাঁড়িয়ে বলল। তারাও বলছি। কথাটা বলেই ছেলেটার পেছনে ছুটল চিত্রা, হাঁপিয়ে যাওয়া কণ্ঠে ডেকে উঠল, এই যে হুমুর বাপ, দাঁড়ান তো ভাইয়া। বাচ্চাটাকে কোলে নিয়েই দাঁড়ালো ভদ্রলোক। চিত্রা রেস্টুরেন্টের কিচেনের সামনে গিয়ে মিনিট দুয়ের মাঝে ফিরে এলো হাতের আরেকটা আইসক্রিমের বাটি নিয়ে। রেস্টুরেন্টের সবাই মোটামুটি তাদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো হচ্ছেটা কি। লোকটা কি অবাক, সাথে ওহি চাঁদনি ওরাও? চিত্রা আইসক্রিমের বাটিটা এনে লোকটার হাতে ধরিয়ে দিল, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে বলল, ভাইয়া, এটাও হুমুর জন্য, ও না খেতে পারলে আপনি খাবেন। ছেলেটা হা হয়ে বোঝার চেষ্টা করছে আসলে হচ্ছেটা কি। চিত্রা ডান হাত মেলে ধরল ছেলেটার দিকে, গম্ভীর কণ্ঠে বলল, এবার 3000 টাকা দিন। ছেলেটা সব উপস্থিত সকলে অবাক, বিস্মিত হয়ে গেল। বিস্ময়ের মাত্রা আকাশ ছোঁয়ার সাথে সাথে ছেলেটা কিছুটা উচ্চ স্বরেই বলল, কি? এবার 3000 টাকা দিন আমাকে আগে। কিন্তু কেন? ওহি আপার আইসক্রিমের দাম ছিল 200 টাকা, কিন্তু আপনি তাকে দিলেন 2000 টাকা। আমি যেটা দিলাম সেটার দাম 300 টাকা। এবার ওহি আপার টাকা অনুযায়ী আমাকে দিবেন 3000 টাকা। দেন ভাইয়া এবার। চিত্রার কথায় তাজ্জব বনে গেল সবাই, মুহূর্তে হাসির রোল পড়ে গেল সেখানে। লোকটাও হেসে দিল ফিক করে, প্রশংসা করে বলল, বিনোদন আর কিঞ্চিত অপমানও হয়ে গেল। গুড। আকাশে আলো আধারের মিশেলে মুগ্ধ একটা রং সৃষ্টি করেছে, কারণ সময়টা ঠিক সন্ধ্যা। সন্ধ্যাবেলাটা এক একজনের কাছে এক একভাবে পরিচিত। কেউ বা সন্ধ্যাকে মন খারাপের সাথে তুলনা করে, কেউ বা বলে সন্ধ্যা হলো মুক্ত অনুভব করানোর সময়। সারাদিন ব্যস্ততা শেষে এই সন্ধ্যাবেলা মানুষকে এক আকাশ পরিমাণ বিরতি দেয়। কারো কাছে প্রেমের গদ্য হলো সন্ধ্যা, আকাশের যেন প্রেমিকার মুখ ভাসে, কিন্তু চাঁদনির কাছে সন্ধ্যা মানে কেবল বিষণ্ণতা। এই সময় তাকে মনে করিয়ে দেয় সে একজন মানুষকে ভালোবাসে, খুব বাজেভাবে ঠকেছে। যে মানুষটা তার সাথে ঘর করার কথা ছিল, সে মানুষটার সাথে ঘর করছে অন্য কেউ। যে মানুষটা তাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছে, সে মানুষটাই আজ নিজের ঘরে অন্য একটা বউ নিয়ে সুখে মেতে আছে। যাকে ছাড়া চাঁদনির চলবেই না ভেবেছিল, তাকে ছাড়াই চাঁদনি বেঁচে আছে। অথচ এমন তো হওয়ার কথা ছিল না। চারিদিকে সন্ধ্যা ঘন হয়ে আসছে, চাঁদনির বিশাল রুমটা অন্ধকারে ডুবে আছে ঠিক চাঁদনির মতন। এক ফোঁটা আলো নেই, চাঁদনি বালিশে মুখ ডুবিয়ে শুয়ে আছে। অন্যান্য দিন সে এ সময় অফিসেই থাকে, একটা নামকরা প্রাইভেট অফিসের উচ্চ পদে কর্মরত সে। পড়াশোনা শেষ হবার পরপরে সে চাকরিতে জয়েন করে। ভালো ছাত্রী বিদায় চাকরির এই মূল্যবান বাজারে চাকরি পেতে অসুবিধা হয়নি। তাছাড়া বাবা চাচার নাম ডাকও ভূমিকা পালন করছে বলা যায়। আর চাঁদনি অফিসে যায়নি, তার মায়ের জন্যই যেতে পারেনি বলা যায়। আজকে তাদের বাড়ি মেহমান আসবে। শাহাদত এবং তার নতুন বধূ সহ তাদের পরিবারের সবাইকে সওদাগর বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছে আজ। ব্যবসায়িক একটা ভালো সম্পর্ক আছে এই দুই পরিবারের ভিতরে, সেই সুবাদেই এই আয়োজন। খুব বেশিক্ষণ চাঁদনি শুয়ে থাকা হলো না। তার আগেই তার মা রোজা সওদাগর ব্যস্ত পায়ে ছুটে এলেন মেয়ের ঘরে। পুরো ঘর আধার দেখে খানিকটা চেঁচিয়ে বললেন, কি ব্যাপার চাঁদ, তুই ঘরের লাইট জ্বালাসনিস কেন? চাঁদনি উত্তর দিল না। তা দেখে ভদ্রমহিলা আরেকটু বিরক্ত হলো। আধার হাতরে সুইচ বোর্ড খুঁজে বের করে পুরো ঘরের লাইট জ্বালিয়ে দিলেন। ঘরের সাথে লাগায়ক বারান্দা, এমনকি বিছানার সাইডের ছোট লাইটটা অফ অবধি জ্বালিয়ে দিলেন। এতক্ষণ অন্ধকারে ছিল বিদায় হঠাৎ আলোটা চাঁদনির চোখে গিয়ে বিঁধল। সে বিরক্ত কণ্ঠে বলল, মা জ্বালাচ্ছ কেন? উফ, আমি জ্বালাচ্ছি? হ্যাঁ, আমি জ্বালাচ্ছি। তোরা আমার আর রক্ত মাংস চিবিয়ে খাস না। তোদের সংসারে পড়ে আমার জীবনটা শেষ। মা বিরক্ত করো না, যাও।
মেয়ের মনের অবস্থা বুঝলেন না রোজা। সওদাগর বরং কিছুটা চেঁচিয়েই বলে উঠলেন, তোকে কে বিরক্ত করেছে? বিয়ের বয়সী একটা মেয়ে এখনো বাপের ঘাড়ে বসে আছে, কেউ কিছু বলে না তাই মাথা কিনে নিয়েছিস। আমি বলি তাই আমাকে সহ্য হয় না, তাই না? চাঁদনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মায়ের দিকে। গত কয়েকটা দিন যাবৎ হাসি খুশি মেয়েটা নেতিয়ে গিয়েছে, চোখের নিচে পড়েছে কালো পলক। হাঁটুর বয়সী মেয়েটা বুঝতে পারছে তার আপা ভালো নেই, অথচ তার মা কি সুন্দর আরও কি ভেঙে দিল। বাবা মাগুলো মাঝে মাঝে এতটা অবুঝ হয় কেন? তারা একটু সন্তানকে সঠিক সময় বুঝলে খুব কি বেশি ক্ষতি হয়ে যেত। চাঁদনি খুব শক্তপোক্ত মেয়ে, কিন্তু তার মায়ের আচরণ তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। মুহূর্তই তার শুকনো চৌচির হয়ে থাকা চোখগুলো অশ্রুতে টলমল করে উঠল। অথচ রোজা সওদাগর নিজের মতো কথা শুনিয়ে যাচ্ছেন আর পড়ার টেবিলটা গোছাচ্ছেন। মায়ের এত হইচই চিৎকার চেঁচামেচির মাঝেই চাঁদনি কোমল অসহায় কণ্ঠে বলল, আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি আম্মু? আমাকে কি আর বয়ে বেড়ানো যাচ্ছে না? রোজা সওদাগর থেমে গেলেন, আর চোখে তাকালেন মেয়ের দিকে। মায়ের কঠিন মন বোধ হয় কিছুটা নরম হলো। সে আর চেঁচামেচি করলেন না, তবে ধীর কণ্ঠে বললেন, আমাদের তুই একটাই সন্তান, আমাদের কি ইচ্ছে করে না তোকে বিয়ে দেব, তোর সংসার দেখব, তোকে সুখে দেখব? বিয়ে করলেই সবাই সুখী হয় না আম্মু। কই ছোট মাও তো বিয়ে করলো চাচ্চুকে, তাকে তো সুখী হতে দেখলাম না। চাঁদ, মুখ সামলে কথা বল, বেয়াদ্দব হয়ে যাচ্ছিস দিন দিন। চাঁদনি হাসলো, কিন্তু উত্তর দিল না। রোজা সওদাগর বাড়ির বাইরে যেতে যেতে তাড়া দিয়ে বললেন, এসব জামা কাপড় বদলে শাড়ি পর, মেহমান আসবে, সেখানে একটা মানানসই পোশাক দরকার। তোর বয়সী ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে, আর তুই ঘরে পড়ে পড়ে কেবল বেয়াদ্দবি করে যাস। আর কি করবি? কথা শেষ করেই রোজা সওদাগর আবার চঞ্চল পায়ে চলে গেলেন। চাঁদনি তার মায়ের যাওয়ার পানে নিঃশব্দে তাকিয়ে রইল। মুখে ফুটে আছে চরম তাচ্ছিল্যের হাসি। ভিতর থেকে অন্তরাত্মা হয়তো চিৎকার দিয়ে বলছে, আমায় একটু বুঝলে না কেন আম্মু? আমায় একটু বাঁচতে দাও। কেন দিচ্ছ না? আমার যে বাঁচতে ইচ্ছে করছে। আমায় সাহায্য করো তোমরা, আর ভেঙে দিও না। কিন্তু মেয়ের আর্তনাদ মা অবধি পৌঁছলো না। হয়তো কুড়িতে বুড়ি, প্রবাদ বাক্য বিশ্বাস করা সমাজ কুড়ির পর আর মেয়েদের মন বলতে কিছু থাকে না, ভুলে যায়। মেয়ে তখন অযত্নের এক শোপিস হয়ে ঘরের কোনায় পড়ে থাকে, যে শোপিসের কোনো দরকার নেই, অথচ বাবা মা দয়া করে পালেন। চিত্রা আর বনফুল চিত্রার রুমে বসে আছে। বাইরে তখন অতিথি গম গম করছে। চিত্রা তার প্রিয় বান্ধবী ছাড়া বাড়ির একটা অনুষ্ঠানেও থাকে না। বনফুলকে তার চাই অন্য দিন হলে চিত্রার মনে উচ্ছ্বাস থাকতো, মেহমান এসেছে আর পড়া লাগবে না, সে ভেবে খুশি থাকতো। কিন্তু আজ ব্যাপারটা উল্টো। আজ তার মেহমানের সামনে যেতে মন চাচ্ছে না। শাহাদত লোকটাকে তার দু চোখে সহ্য হচ্ছে না। এত বিরক্তিকর মানুষ তার জীবনে আর একটাও দেখেনি সে। অন্যদিকে বনফুল মেয়েটা চঞ্চল পায়ে এধার ওধার হাঁটাহাঁটি করছে। মেয়েটা চিত্রার মতো তত চঞ্চল না, কিছুটা সহজ সরল আর বোকাশোকা ধরনের। শরীরের রংটা একটু চাপা রোগাশোকা শরীর, কোকড়া চুল কিছুটা ভাইয়ের মতো নয়। কিন্তু বাহার ভাই আর বনফুলের চেহারার কোনো মিল নেই। এমনকি বাহার ভাইয়ের সাথে তার মায়ের চেহারার মিল নেই, না আচরণের মিল আছে, একদম বিপরীত ধর্মী সে রাগী গম্ভীর। অথচ বনফুল কখনো রাগ করে না, অভিমান করে না। চিত্রাই যেন তার সর্বে সর্বা। কিন্তু আজ মেয়েটা একটু উত্তেজিত, কিছু একটা কারণে প্রচণ্ড উতলা হয়ে আছে। চিত্রা হয়তো জানে সে কারণ, তাই তো মিটমিটিয়ে হাসছে। বনফুল বোকা বোকা চোখে তাকালো চিত্রার দিকে, কপাল কুঁচকে বলল, কি রে চিতাবাঘ, হাসছিস কেন? চিত্রা গলা পরিষ্কার করার মতন শব্দ করলো, কিছুটা গম্ভীর গম্ভীর ভাব ধরে বলল, বনফুল, একটা কাজ করে দিবি আমায়? কি কাজ বল, আমি এখনই করে দিব। ঘর ঝাড়ু দিব? বনফুলের কথায় চিত্রা নিজেই নিজের কপাল চাপড়ে মারল, দাঁত কিরমির করে বলল, ধরে থাপড়া দিব তোরে। তোর কাজ হলো তুহিন ভাইয়ের ঘরে যাওয়া।
তুহির নামটা শুনতেই বনফুলের কোমল চিত্ত চঞ্চল হয়ে গেল। হৃৎপিণ্ড আকস্মিক তার কম্পন বাড়িয়ে দিল। মেয়েটা কাঁপাকাঁপিও শুরু হয়ে গেল। আমতা আমতা করে বলল, কেন কেন? ভাইয়া মাত্র অফিস থেকে এসেছে, হয়তো গিয়ে বলবি আমার ঘরে আসতে, আমরা সবাই মিলে আড্ডা দিব। যা। কি? বনফুল ভীত ভীত কণ্ঠে বলল, তুই তুই চিতাবাঘ, আমি যাব না। তুই এই আমাকে ভালোবাসিস? এত ছোট একটা কাজও করে দিতে পারবি না? বোকা মেয়েটা চিত্রার কৌশল বুঝল না। বান্ধবীর কষ্ট পেয়েছে ভেবে সে তৎক্ষণাৎ বলল, রাগ করিস না চিতাবাঘ, আমি যাচ্ছি এক্ষুনি। তবু তুই রাগ করিস না। যা। চিত্রা খুব কষ্টে নিজের হাসি চেপেই গম্ভীর কণ্ঠে উত্তর দিল। বনফুলও ছুটে গেল সাথে সাথে। বনফুল বেরিয়ে যেতেই চিত্রা হেসে উঠল। মেয়েটা যে কেন এত ভয় পায় তার ভাইকে সে বুঝে ওঠে না। আবার এই ভাইয়ের জন্যই রাত 7টা বাজে জানালার সামনে এসে দাঁড়িয়ে থাকে। কখন তুহিন নামক লোকটা আসবে আর বনফুল তা দেখে চোখ জুড়াবে। চিত্রার ভাবনার মাঝেই হৈ হৈ করে ঘরে প্রবেশ করলো মিন্ময়। তার পিছে পিছে চাঁদনি ও ওহিও হাজির হলো। চিত্রা হা হয়ে মিন্ময়ের দিকে তাকাতেই ছেলেটা মিষ্টি হাসি দিল, মিষ্টি করে বলল, সরি। ওহে প্রিয় চিতই পিঠা, তোমারে না দেখিতে পাইয়া মোর মন আনচান আনচান করছিল, তাই তোমার বোনদের সহিত চলে এলাম তোমাকে দেখতে। চিত্রাও মিন্ময়ের মতো ভঙ্গিমা করে বলল, ও হে আমার মির্গি রোগী ওরফে মৃন্ময় ভাইয়া, তোমায় দেখিয়া মোর হৃদয় সল্লাদ করিয়া উঠিল। দুইজনেই দুইজনের অদ্ভুত কথা বলে হেসে উঠল। চাঁদনিও কিঞ্চিত হাসলো। কেবল মুখ গোমরা করে চিত্রার পড়ার টেবিলের সাথে থাকা চেয়ারে এসে বসলো ওহি। কিছুটা বিরক্তি কণ্ঠে বলল, এই মৃন্ময়, ভাইয়াটা আমার একটু পড়তেও দিল না, ছেলেকে দিয়ে এমনভাবে তারা পাঠালো, আমি তো ভাবলাম কি না কি যেন বলবে। বিদ্যাসাগরের জুতা, ওহি বেগম, এত পরে আপনি কি বিদ্যা ড্রেন হতে চান? মিন্ময়ের কথায় হেসে দিল চিত্রা ও চাঁদনি। ওহি মুখ ফুলিয়ে ফেললো তা দেখে। চিত্রা এবার চাঁদনি আপার দিকে তাকালো। মানুষটা কি সুন্দর শাড়ি পরেছে, কোনো প্রসাধনী ব্যবহার করা ছাড়াও মেয়েটা কি সুন্দর চাঁদের ন্যায় জ্বলজ্বল করছে। অথচ এমন একটা মেয়েকেই ফিরিয়ে দিয়েছে কোনো পুরুষ। কি বোকা সে! তন্নাধ্যেই তাদের ঘরে উপস্থিত হলো শাহাদত এবং তার নতুন বউ। রোজা সওদাগরই নিয়ে এসেছেন তাদের। এসেই ধমকে সবার উদ্দেশ্যে বললেন, ওরা ওখানে একা বসে আছে আর তোরা আড্ডা দিচ্ছিস, ওকে ডাকবি না? অতপর শাহাদতের দিকে তাকিয়ে গদগদ কণ্ঠে বলল, বাবা আম্মু তোমরা বসো এখানে, ওদের সাথে আড্ডা দেও, আমি শরবত পাঠাচ্ছি। মহিলা আবার ব্যস্ত পায়ে চলে গেল সেখান থেকে। চাঁদনি ছোট একটা হতাশার শ্বাস ফেলল। তার মা না জেনেই তার ভেতর কেমন ক্ষত করে ফেলেছে। মিন্ময় ছুটে গেল নতুন বউর দিকে, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এটা আমাদের ঘরের বউ, কিউট না? ও নীলা, সবে এসেছি দিয়েছে। আমার অনেক ছোট অবশ্য, তবে বেশ আদুরে, তাই না? ওহি মাথা দুলালো, কিন্তু চিত্রা বাহিরে দাঁড়িয়ে রইল শক্ত মুখে। চাঁদনি খাটে বসেছিল, মিষ্টি হেসে মিন্ময়ের উত্তরে বলল, হ্যাঁ ভীষণ সুন্দর। না হয় আমিও বলি, তোমার ভাই এমন পাগল হলো কেন? বিদেশ থেকে এসে 1 সপ্তাহে বিয়ে করে নিল, অল্প বয়সী পুতুল বউ। চাঁদনি কথায় শাহাদত মাথা নিচু করে রাখলেও নীলা মেয়েটা সুন্দর এক হাসি উপহার দিল। মিন্ময় মাথা চুলকাতে চুলকাতে বলল, ভাইয়ার ছোট বউ ভাল লাগে, আর আমার সিনিয়র বউ কেমন একটা অ্যাডভেঞ্চার ভাব থাকে। তোমার কপালে বউ জুটলে তো বা। কথাটা বলেই চিত্রা ভেংচি কাটল। চাঁদনি সেদিকে ধ্যান না দিয়ে তাকিয়ে রইল নীলার দিকে। অল্প বয়সী একটা মেয়ে, সদ্য ফোটা পুষ্পের ন্যায়। সেজন্যই তো প্রেমিক পুরুষ পথ ভুলেছে, প্রেম ভুলেছে, সাথে ভুলেছে প্রেমিকা। চাঁদনির সাথে শাহাদতের যখন প্রেম শুরু হয় তখন চাঁদনিও সদ্য যুবতী। নীলার চেয়েও বোধ হয় সুন্দর তার রূপ। শাহাদতের সাথে এক ক্লাসে পড়তো। শাহাদত মুগ্ধ চোখে তাকিয়ে থাকতো। এরপর সেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকা ছেলেটার প্রেমে যে সে পড়লো, দুনিয়ার আর কোনো ছেলেকে আর ভালোই লাগলো না। অথচ সেই রূপ আজ কিছুটা চাপা পড়েছে। তাই প্রেমিকের প্রেমও হাওয়ায় মিলে গেছে। কিন্তু বয়সের এই সরল নামটা যেই প্রেমিকের জন্য পার করলো, সেই প্রেমিকই আজ বয়সের দোহাই দিয়ে ছেড়ে গেছে। আহা প্রেমিক,
আহা জীবন। চাঁদনির ভাবনা ভাঙল মিন্ময় আর চিত্রার তুমুল ঝগড়ায়। এটা নতুন কিছু না, ছেলেটা সবার সাথেই এমন লেগে থাকে। চাঁদনি বসা থেকে উঠে এসে নীলার হাত ধরলো, মিষ্টি হেসে বলল, এসো নীলা, বসবে, এসো। এ মা, না না আপু, আপনি বসুন, এটা আপনার স্থান তো। সব জায়গায় কি সবসময় সবার থাকে? কখনো কখনো কিছু জায়গা ছেড়ে দিতে হয় নতুনদের জন্য। নীলার কথার বিপরীতে বাহার তার গম্ভীর কণ্ঠে কথা বলতে বলতেই ঘরে প্রবেশ করলো। সওদাগর বাড়ির সবচেয়ে দক্ষিণ দিকের রুমটায় নীল রঙের নিভু নিভু একটা বাতি জ্বলছে। লো ভলিউমে রবীন্দ্রসঙ্গীত আমারও পরাণে যাহা চায় বাজছে। ফ্যানের নিঃশব্দ বাতাসে উঠছে ঘরের পর্দাগুলো। বাথরুম থেকে ভেসে আসছে পানির শব্দ। আর ঘরে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে বনফুল। এটা বাড়ির বড় ছেলে তুহিনের রুম। সবচেয়ে ভদ্র ছেলে সে, অথচ তাকে দেখলেই বুক কাঁপে বনফুলের। কেন কাঁপে সে জানে না। হৃৎপিণ্ডটা তার কম্পন বাড়িয়ে দেয়। মনে হয় এই বুঝি শ্বাস বন্ধ হয়ে এলো। এ কেমন মরণ মরণ অসুখ। তবে বনফুল এই মরণ মরণ অসুখটা ভালোবাসে। লোকটা যে তার ভীষণ প্রিয়। বনফুলের ভাবনার মাঝে বাথরুম থেকে বেরিয়ে এলো তুহিন। ভিজে শরীরে সাদা একটা পাঞ্জাবি পরা, লাল হয়ে আছে নাকটা। মাথা থেকে শিশির বিন্দুর ন্যায় জলের ফোঁটা পড়ছে। বনফুলকে নিজের ঘরে দেখে আসলো তুহিন, মিষ্টি কণ্ঠে শোধালো, আরে বনফুল যে, তাই এ ঘরে যে কোনো দরকার? মেয়েটা মাথা তুলে তাকালো না, মেঝেতে দৃষ্টি রেখেই বলল, তোমাকে চিতাবাঘ ডাকছে, সবাই একসাথে আড্ডা দিবে। ও তাই নাকি? আচ্ছা যাচ্ছে। তা তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো ভাইয়া। বনফুলের কথায় হাসলো তুহিন, ঠাট্টা করে বলল, হ্যাঁ আমি তো ভালো জানি। পড়াশোনাটা কেমন চলছে? বনফুল অস্বস্তিতে আরেকটু মাথা নত করলো। তা দেখে তুহিন হো হো করে হেসে উঠল। লোকটা হাসলে কত সুন্দর লাগে, কিন্তু এই মুগ্ধতা বেশিক্ষণ টিকলো না। চিত্রার রুম থেকে কেমন ধমক বেশি এলো। বনফুল আর তুহিন দুজন দুজনের দিকে তাকিয়ে দ্রুত ছুটে গেল চিত্রার রুমের দিকে। চিত্রার রুমের দরজায় গিয়ে তুহিন চক্ষু চড়ক গাছ। চিত্রা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনে দেয়াল হিসাবে বাহার দাঁড়িয়ে আছে। হইচয়ে পরিপূর্ণ রুমটা মুহূর্তেই নিশ্চপতায় মগ্ন হলো। টিকটিক করে ঘড়ির কাঁটা শব্দ করে জানান দিল সময় অতিবাহিত হওয়ার গল্প। বাহার দাঁড়িয়ে আছে রণমূর্তি ধারণ করা একজন মানুষের সামনে। চিত্রা তার পিছনেই গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। মেয়েটার গাল লাল হয়ে আছে, চোখে অশ্রুদের মাখামাখি। মিন্ময় পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলে উঠল, আঙ্কেল, ও মজা করছিল, চড় দেওয়ার মতন। মিন্ময়ের কথা শেষ করার আগেই শক্ত পুরুষ মূর্তিটা থামিয়ে দিল তাকে। দাঁত কিরমির করে বললেন, শাক দিয়ে মাছ ঢাকার দরকার নেই মিমনয়, আমি নিজের চোখে সবটা দেখেছি। নুরুল সওদাগরের রাগী কণ্ঠ পরিস্থিতি আর বিপরীতে নিয়ে গেলেও উপস্থিত একজনের মুখে হাসি ফুটে রইল। অগোছালো সেই লোকটা হাসে কম, আর যতটুকু হাসে তা ভুল জায়গায়, তবে সঠিক হাসি। এখনও তাই হলো। হাসতে হাসতে সে কিছুটা হেয়ালি করে বলল, সমস্যাটা তো এখানেই স্যার। আপনারা নিজের চোখে যা দেখেন তা দেখেই বিচার করতে উঠে পড়ে লেগে যান। চোখের আড়ালেও যে গল্প থাকে সেটা আর জানার কিংবা বোঝার চেষ্টা করেন না। নুরুল সওদাগর বোধ হয় আর একটু রাগলেন, রুগ্ন কণ্ঠে বলল, আমাকে নাক গলাতে বলা হয়নি এখানে, সো শাট আপ। আচ্ছা, আপনার কি মনে হয় মানুষ কিছু করতে বলবে, এরপর আমি সেটা করব? নুরুল সওদাগর আর একটু রাগলেন, হাত বাড়িয়ে বাহারের পেছনে লুকিয়ে থাকা চিত্রাকে ধরতে নিলেই হাতটা ধরে ফেলল বাহার। বেশ গা ছাড়া ভাব নিয়ে বলল, আহা স্যার, এত নিজের মন মতো নাচবেন না তো। আপনার অনেক ক্ষমতা আছে বুঝলাম, কিন্তু বাহার যেখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছে সেখানে ক্ষমতা দেখানো নেহাতি বোকামি। ক্ষমতা দেখাবো আমি? কি করবে তুমি? কি করবে? হ্যাঁ, কথাটা বললেই বাহারের দিকে তেড়ে গেলেন নুরুল সওদাগর, কিন্তু বেশি কিছু করতে পারলেন না।
তার আগেই তুহিন এসে পড়ল, বেশ শান্ত কণ্ঠে বাবার উদ্দেশ্যে বলল, আপনি সিনক্রেট করতে ভালো জানেন সেটা আমাদের জানা আছে, কিন্তু তাই বলে বাইরের মানুষের সামনে ঘরের মেয়েকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। নুরুল সওদাগর কিছুটা দমে গেলেন ছেলেকে দেখে, কিন্তু পুরোপুরি থেমে গেলেন না। সে কড়া চোখে মেয়ের দিকে তাকিয়ে ছেলেকে বিশ্লেষণ করে বললেন, তোমার বোন কি করেছে জানো? আমি দরজার সামনে এসে শুনি সেই হিংস্র চোখে শাহাদাতের দিকে তাকিয়ে মৃন্ময়কে বলছে, এমন ব্রিলিয়ান্টের ধার নাকি সে ধারে না। শাহাদাতও নাকি মানুষ ভালো না। বাড়িতে ডেকে এনে মেহমানকে অপমান করার শিক্ষা কোথা থেকে পেল সে? বাবার কথায় বুড়ো কুচকালো তুহিন বোনের দিকে তাকিয়ে বেশ অবাক কণ্ঠে বলল, আমার চিতাবাঘ, তুই তো এসব এমনি এমনি বলার মেয়ে না, কী জন্য বলেছিস এমন? তুহিন, তুমি আশকারা দিচ্ছ ওকে। ঘরের মানুষ বাইরের মানুষ সবাই মিলে আমাকে অপদস্থ করার খেলা মেতেছো তোমরা। বাবার ভরাট কণ্ঠে বিপরীতে তুহিন তীক্ষ্ণ স্বরে জবাব দিল, যে নিজে জেসে অবদস্ত হতে চায় তাকে তো সেটাই করা হবে। ওই বলতো কি হয়েছে এখানে? শেষের কথাটা তুহিন ওহির দিকে তাকিয়ে বলল। ওহি বিতু বিতু চোখে একবার নুরুল সওদাগরের দিকে তাকালো, অতপর ডোক গিলে বলতে লাগলো, সবাই কথা বলছিল, বাহার ভাইয়াও এসেছিলেন চিত্রাকে পড়াতে। এর মাঝেই চাঁদ আপা নীলা ভাবিকে বলল, নীলা, তোমার শাড়িটা তো বেশ সুন্দর, লাল টকটকে, নতুন বিয়ে হয়েছে, শাড়ি দেখলেই বোঝা যাবে। তখন মৃন্ময় ভাইয়া ফোড়ন কেটে আপাকে বললেন, ওর না হয় নতুন বিয়ে হয়েছে বলে লাল শাড়ি পরেছে, তা আপনার কি জামাই মারা গেছে যে সাদা ধবধবে শাড়ি পরেছেন বুড়িদের মতন? বাহার ভাইয়া আবার মৃন্ময় ভাইয়ার কথার পিঠে বলেছেন, হ্যাঁ, স্বামী মারা গেছে বলেই পড়েছে। কোথাও সৃষ্টি, কোথাও ধ্বংস, কারো গায়ে সৃষ্টির মেলা, কারো বা ধ্বংসের খেলা। এরপর আরও একটু কথা কাটাকাটি হয় মজার ছলেই। তখনই চিত্রা রেগে গিয়ে মৃন্ময় ভাইয়াকে বলে, শাহাদত ভাইয়ার কোনো যোগ্যতাই নেই ভালো মানুষ হওয়ার, আপার সাথে তার কোনো তুলনা চলে না, এমন ব্রিলিয়ান্টের ক্যাথায় আগুন, যদি সে মানুষই না হতে পারে। আরও অনেক কিছু বলে। এর মাঝেই মেজো বাবা এসে পড়ে চিত্রাকে ধরে চর মেরে বসে। তুহিন চুপ করে একবার চিত্রাকে পর্যবেক্ষণ করলো। মেয়েটা লজ্জায় অপমানে যে একবার মূর্ছা গেছে তা বোঝাই যাচ্ছে। তার আর একটা দূরে চাঁদনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মিনময়ের মাথা নত করার সাথে শাহাদত আর নীলাও স্তব্ধ। তুহিন সবসময় বুদ্ধিমান ছেলে, বাবার এমন বিবেকহীন কাজটা তার ভীষণ অপছন্দ হলেও সে আর কথা বাড়ালো না, বরং বেশ গম্ভীর কণ্ঠে শাহাদতের উদ্দেশ্যে বলল, শাহাদ ভাইয়া আর ভাবি, কিছু মনে করবেন না, আমার পারিবারিক সমস্যার জন্য আমি ক্ষমা প্রার্থী। অতপর সে বাবার দিকে তাকিয়ে বলল, কিছু মনে করবেন না আব্বু, আপনার আচরণ দিন দিন বাজে হচ্ছে, নিজেকে সুস্থ করুন। আর বাহার ভাই, আব্বুর হয়ে ক্ষমা চাচ্ছি আমি, আমার বোনকে রক্ষা করার জন্য অশেষ ধন্যবাদ। বাহারের ঠোঁটে তখনও বাকি হাসি, শার্টের কলারটা সে পিছে ঠেলতে ঠেলতে বলল, মনুষ্যত্ব ছাড়া নাকি মানুষ হওয়া যায় না স্যার, অথচ আপনাকেও নাকি লোকে মানুষ বলে। হাস্যকর, সারা পৃথিবীতে সব এত হাস্যকর কেন? টাকাই সব, টাকাই রব। বাহার আর দাঁড়ালো না, অলস পায়ে ঘরে এলেও বেরিয়ে যাওয়ার সময় ছিল তার রাজ্যের ব্যস্ততা। ভাব এমন কোনো একটা কার্য করতে যেন যাচ্ছে। নুরুল সওদাগর সেখানে দাঁড়িয়ে দাঁত কিরমির করে ছোট কণ্ঠে বললেন, বেয়াদব ছেলে। অতপর বেরিয়ে গেলেন সেও। তুহিন, শাহাদত আর নীলাকে নিয়ে গেল। ওহিও দ্রুত রুম ত্যাগ করলো। পুরো রুমে দাঁড়িয়ে রইল চিত্রা, মিনময়, বনফুল আর চাঁদনি। মিনময় আমতা আমতা করে চিত্রাকে বলল, আমার চিতই পিঠা, রাগ করো না। চিত্রা অগ্নিদৃষ্টি ফেলে তৎক্ষণাৎ রুম ছাড়ল। মিনময়কে আর কিছু বলার সুযোগও দিল না। চিত্রার পেছন পেছন বনফুলও চলে গেল। চাঁদনি আগের জায়গায় মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। মেয়েটাকে শাড়ি নিয়ে বলার পর থেকে এতই চুপ করলো যে আর একটা শব্দ করলো না। মিনময়ের খারাপ লাগছে। মজা করতে গিয়ে হয়তো বাজো মজাই করে ফেলেছে, না হয় পরিস্থিতি এত খারাপ হতো না। মিনময় দু পায়ে এগিয়ে এলো চাঁদনির দিকে, অপরাধীর ন্যায় বলল, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি ইন্দুবালা। সমস্যা নেই, ঠিক আছে আমি। আর চাঁদনি রাগ দেখালো না, ধমকালো না। মিনময়ের অপরাধ বোধ আরও বাড়ল।
সে ক্ষীণ স্বরে বলল, আপনাকে বুড়ি বলা উচিত হয়নি। বুড়িকে বুড়ি বলবে সেটাই তো স্বাভাবিক, তাই না? আমি কিছু মনে করিনি। তুমি সত্যি বলার সৎসাহস রাখো, এইটাই অনেক। কে বলেছে আপনি বুড়ি? আপনি হাসি দিলে পুরো দুনিয়া আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে, আর আপনি বলেন আপনি বুড়ি? চাঁদনি মুচকি হাসলো মিন্ময়ের কথায়। ছেলেটার কোকড়া চুলগুলো অগোছালো এলোমেলো করে দিয়ে আদুরে স্বরে বলল, তোমার কথায় আমি কষ্ট পাইনি, তবুও তুমি আমাকে হাসানোর চেষ্টা করেছো, তাই নির্দ্বিধায় তুমি পৃথিবীর সুন্দর মনের মানুষের মধ্যে একজন। তোমার আশেপাশের মানুষগুলো এমন সুন্দর হলেই হতো। আমার আশেপাশের মানুষগুলো কে? চাঁদনি জবাব দিল। ধীর পায়ে চলে যেতে নিলেই মিন্ময়ের হেয়ালি কণ্ঠে বলল, আশেপাশের মানুষটা কি আমার ভাই? চাঁদনি তৎক্ষণাৎ থেমে গেল। বিদ্যুৎ খেলো তার শরীরে। ভুরু কুঁচকে বলল, মানে? চাঁদের হাটে পাপের উৎসব, ভুল ছোঁয়ার অপরাধে। প্রেমিক তবুও ভালো থাকে, প্রেমিকা বাঁচে অবসাদে। মিন্ময়ের চোখে মুখে দুষ্ট হাসি। চাঁদনি কেবল তাকিয়ে রইলই। ছেলেটা কি বুঝতে চাইল? গভীর রাত, চারপাশ তুরমুল নীরবতায় আচ্ছন্ন। ওহির ঘরে লাইটের আলো জ্বলজ্বল করছে। মেয়েটা মনোযোগ দিয়ে পড়ছে। ঘরে অন্য আরেকজনের উপস্থিতি অনুভব করতেই ওহি মাথা তুলল। পাশ ফিরে তাকাতেই দেখলো অবনী বেগম হাসি মুখে দাঁড়িয়ে আছে, হাতে এক গ্লাস দুধ। ওহি তেমন পাত্তা দিল না, আগের ন্যায় বয়ে মুখ গুজল। তা দেখে গোপনে হতাশার শ্বাস ফেলল অবনী। দুধের গ্লাসটা ওহির টেবিলে রেখে মিষ্টি হেসে ওহির মাথায় হাত রাখলো। সাথে সাথে হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল ওহি। বিরক্ত কণ্ঠে বলল, ডিস্টার্ব করছেন? দুধটা খেয়ে নাও ওহি। আপনাকে অত নাটক করতে হবে না, যান নিজের ঘরে গিয়ে ঘুমান। ওহির কণ্ঠে কেমন তিক্ততা। অবনীর চোখে টলমল করে উঠল, কিন্তু কণ্ঠ কোমল। নিবিড় কণ্ঠে বললেন, খেয়ে নাও দুধটা, আমি গ্লাসটা নিয়ে যাই। আপনার এসব আমার পছন্দ না, বারবার বলার পরেও কি বুঝেন না? যত সব। ওহি, ভদ্রভাবে কথা বলো, আমি তোমার মা। অবনীর দৃঢ় কণ্ঠের বিনিময়ে ওহির তাচ্ছিল্য ভেসে এলো। হো হো করে হেসে বলল, মা! বাহার চিলেকোঠার ঘরে মাত্রই প্রবেশ করলো। ওদের ছাদটা অন্ধকার। ও ঘরে ঢুকেই ছাদের হলুদ বাতিটা জ্বালিয়ে দিল। ঘরের বাতি জ্বালালো। ঘড়ির কাঁটা গিয়ে থেমেছে 2-এর দিকে। তার মানে রাত 2টো বাজছে। বাহার নিজের খাটে বসলো। সারাদিন প্রচুর খাটাখাটুনির পর সে ক্লান্ত। টি শার্ট নিয়ে চলে গেল গোসলে। এটা তার সবসময়ের স্বভাব। যখনই ঘরে ফিরবে তখনই গোসল করবে। গোসল সেরে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসলো সে। চোখ জুড়ে ঘুম আসছে, কিন্তু ঘুমাতে ইচ্ছে করছে না। তার ইচ্ছেগুলোই বড় অদ্ভুত। বাহার তার বইয়ের টেবিলের পাশে থেকে গিটারটা তুলে নিল। মাঝরাতে তার গিটার বাজাতে ভীষণ ভালো লাগে। এক প্রকার তৃপ্তি পায় সে। এই মহল্লা শান্তিপ্রিয়। কোনো হইচই তার পছন্দ না। বাহারের এই গিটার বাজানো নিয়ে কয়েকজন প্রায় কমপ্লেইন করতো আগে, কিন্তু বাহার কারো কথায় পাত্তাই দেয়নি। বরং কেউ তাকে বোঝাতে এলে সে বলে দেয়, যা তাকে সুখ দেয় সে তা করবেই। মানুষের তো স্বভাবই অন্যের সুখে বাধা দেওয়া। সেসব ভাবলে সুখী হওয়া যায় না। লোকে বলে সবাইকে নিয়ে সুখী হতে, কিন্তু প্রকৃতপক্ষে সবাইকে নিয়ে আর সুখী হওয়া যায় না। ছাদের চওড়া রেলিংয়ে আরাম করে বসলো বাহার। কেবল একটা আঙ্গুল ছুঁয়ে দিল গিটার। ঠিক সেই মুহূর্তে মেয়েলি কণ্ঠে ভেসে এলো, আর ভাই খাবেন না? এমন রাতে মেয়েলি কণ্ঠ শুনে বাহারের ভীষণ রকমের চমকে যাওয়ার কথা, কিন্তু বাহার চমকালো না। বরং চোখ গিটারে রেখেই পা ঝুলাতে ঝুলাতে বলল, এত রাতে এখানে কি? মেয়েলি অবয়বটা এগিয়ে এলো, ভাবুক স্বরে বলল, আপনি চমকালেন না কেন? বাহারের ওই একই প্রশ্ন শুনে বিরক্ত হলো চিত্রা। কোমরে 2 হাত চেপে ঠোঁট ফুলিয়ে বলল, আপনার জন্য খাবার এনেছি। ফিরিয়ে নিয়ে যাও। বাহার এখনো চিত্রার দিকে তাকালো না। চিত্রা ভীষণ বিরক্ত হলো। সিঁড়ির কাছটাতে কাঠের মোড়ায় ঢেকে রাখা প্লেটের খাবারটা নিয়ে এলো। বাহারের দিকে এগিয়ে দিয়ে বলল, আজ তো আপনাদের দাওয়াত ছিল আমাদের বাড়ি, আপনি তো গেলেন না পরে আর, তাই আপনার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিলাম।
অপেক্ষা না করে পড়াশোনা করলে কাজে দিত না? যাও বাড়ি, অনেক রাত হয়েছে। আপনি খাবেন না? অনেক কষ্ট করে লুকিয়ে এনেছিলাম। খাবো না বলেই তো বলছি নিয়ে যেতে। আমরা পান্তা ভাতের পেট নিয়ে এসেছি, বিরিয়ানি সহ্য করতে পারবে না। যাও মেয়ে। চিত্রার ঠোঁট ফোলালো, অভিমান করলো, সেও তো খায়নি। লোকটা কি জানে সে কথা? একটা বার জিজ্ঞেস করলে কি ক্ষতি হতো শুনি? বাহার এবার কণ্ঠ উঁচুতে তুলল, কিছুটা ধমকের স্বরে বলল, রাত বিরাতে এমন মানুষের বাড়ি আসবে না। লোকে কি বলবে সেটা ভেবে বলছি না, আমার ভালো লাগে না তাই বলছি। যাও। চিত্রার তো কান্না এসে পড়ল। লোকটা পাষাণ, বড্ড পাষাণ। কিন্তু চিত্রা তো বড্ড কোমল, সে তাও ক্ষীণ কণ্ঠে বলল, আপনি খাবেন কি তাহলে? বনফুল ভাত আর ডিম ভাজি রেখে গেছে, খেয়ে ফেলবো। তাও আমার আনা খাবার খাবেন না? এক কথা বারবার কেন বলছো? না এর কোনো সমার্থক শব্দ আছে? থাকলে সেটা দিয়েও বলছি আমি খাবো না। যাও। চিত্রা ভীষণ অভিমান করলো। খাবার হাতেই নেমে গেল দ্রুত। বাহার আকাশপানে তাকিয়ে গিটারে সুর তুলল, কিন্তু কণ্ঠ দিয়ে বের হলো না কোনো সুর, ছন্দ। বাহার ঘাড় ঘুরিয়ে পথের দিকে তাকালো। মেয়েটা ছুটে যাচ্ছে নিজের বিল্ডিংয়ের দিকে। বাহার হাসলো, কোমল কণ্ঠে বলল, রঙ্গনা, এমন মিষ্টি অভ্যাস হয়ে এসো না আমার কাছে, পরে হারিয়ে গেলে আমার শূন্যতা জাগবে। সব শূন্যতা পূরণ করা গেলেও তোমার শূন্যতা কখনো পূরণ করা যাবে? শুনছো মেয়ে, তুই চাঁদ দেখো 10তলা বিল্ডিংয়ে শুয়ে, আর আমি চাঁদ দেখি চিলেকোঠার জানালার ফাঁকে। আমাদের আলাদা করতে এর চেয়ে বড় পার্থক্য হয়? তুমি যেই আকাশের চাঁদ, আমি সেই আকাশের নিচে বসে থাকা সর্বস্বহারা এক পথিক। আমাদের যে বড্ড তফাৎ, বড্ড পার্থক্য। রঙ্গনা, তুমি তোমার অবুঝ আবেগ সামনে নিও। তোমার প্রেমিক যে বাস্তবতার বেড়া করে বড্ড বেশি পাষাণ, হৃদয়হীন। চিত্রা বিল্ডিংয়ের ভেতর ঢুকে পড়তে বাহার গলা ছেড়ে গান ধরল, বন্ধু, মন ভাঙিয়া চইলা গেলে সুখ মেলে না, মেলে না। প্রেম করিয়া ছাইরা গেলে সুখ মেলে না, মেলে না। প্রেম করে মন দিলা না, আমি মরলে একটু কানবা না। সওদাগর বাড়ির হইচই পরিপূর্ণ সকাল। বাহিরে কোমল আবহাওয়া। রান্নাঘরে মহিলাদের ব্যস্ত হাতে কাজকর্ম চলছে। খাবার টেবিলে বসে আছে বাড়ির বড় ছোট সকল সদস্য। মুনিয়া বেগম ব্যস্ত পায়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে এলেন। আজ সকালে খিচুড়ি রান্না করা হয়েছে। এই বাড়ির সাপ্তাহিক খাওয়া দাওয়ায় একটা রুটিন আছে, আর সেই রুটিন অনুযায়ী আজ খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর খাঁটি ঘিয়ের আয়োজন করা হয়েছে। চিত্রা তাড়া দিল, পা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, মা দ্রুত দাও খাবার, কলেজে দেরি হচ্ছে তো। মুনিয়া বেগমও ব্যস্ত হাতে সবাইকে খাবার দিতে দিতে বললেন, দিচ্ছি তো দাঁড়া। এখন খাওয়ার জন্য দাঁড়াতে হবে। কথাটা বলেই ফিক করে হেসে দিল চিত্রা। মুনিয়া বেগম মুচকি হেসে মেয়ের মাথায় পিছে চাপড় দিয়ে বললেন, বড় হচ্ছিস আর দুষ্টু বাড়ছে তোর, তাই না? আর কি আজ কি ওর, হ্যাঁ? খাবে দাবে আর বেল্লা তেল্লা পথাবে করবে। নুরুল সওদাগর মুখ ঝামটি মেরেই কথা বললেন। হাসি হাসি পরিবেশটা মুহূর্তেই গম্ভীর হলো। চাঁদনির বাবা কিছুটা রুক্ষ স্বরেই ধমক দিয়ে বললেন, আহা নুরুল, এসব কেমন কথা তোর? মুখের ভাষা ঠিক কর। নুরুল সওদাগর আর কথা বললেন না। দমে গেল চিত্রাও। তুহিন বাবার দিকে বিরক্তিকর দৃষ্টি ফেলে আবার খাবারে মনোযোগ দিল। রান্নাঘর থেকে তখন ছুটে এলো অবনী বেগম। চেরির থালে ইলিশ মাছের ডিম তুলে দিলেন। ওহির সামনে নিয়ে রুটি থালা রাখলেন। কপালের বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে বললেন, দেরি হয়ে গেছে রুটি ভাজতে। খিচুড়ি খাওয়ার দরকার নেই তোমার, কাল এমনিতেই অনেক তেলে খাবার খেয়েছো, এখন রুটি আর অমলেটটা খেয়ে নাও। ওহির নজর এতক্ষণ তার বইয়ে থাকলেও মায়ের কথায় সে মায়ের দিকে চোখ তুলে তাকালো। অতপর কোনো বাক্য ব্যয় না করেই প্লেটটা সামনের থেকে সরিয়ে ফেলল এবং মুনিয়া বেগমের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, মেজমা, খিচুড়ি দাও তো, খিচুড়ি খাবো।
মুনিয়া বেগম নিজের ছোট জায়ের দিকে একবার তাকালো। অবনী বেগম চিন্তিত কণ্ঠে বললেন, আহারে, তোমার তো গ্যাস্ট্রিকের সমস্যা। এখন যদি খিচুড়ি খাও তবে জ্বালা পোড়া করবে, খাওয়া লাগবে না। ওহি চোখ মুখ শক্ত করলো, কঠিন কণ্ঠে মায়ের কথায় বিপরীতে জবাব দিল। আমি কি খাবো না খাবো তাও কি এখন আপনি ঠিক করে দেবেন? আমার এতটা খারাপ দিন এসে পড়লো। অবনী বেগম বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। লজ্জায় অপমানে ওনার চোখ টলমল করে উঠল। বাকি সবাই চুপ থাকলেও চুপ থাকলো না চিত্রা। সে কপাল কুঁচকে কিছুটা বিরক্তি কণ্ঠে বলল, এই ছোট আপা তুমি সবসময় ছোট মায়ের সাথে এমন করবে না, ব্যবহার সুন্দর করো। তোমাকে কিছু বলেছি আমি চিত্রা? তুমি নিজের কাজ নিজে করো, সব ব্যাপারে নাক গলাতে আসবে না। অবশ্যই নাক গলাতে হবে। তুই ছোট মায়ের সাথে এমন আচরণ করতে পারিস না সবার সামনে। সমস্যা কি তোর? ওহির শক্ত ঝাড়ির বিপরীতে কণ্ঠ উঁচু করে জবাব দিল চাঁদনি। ওহির টেবিল ছেড়ে ধপ করে উঠে গেল। একটা অসহ্য রকমের শব্দ করে বলল,